লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ানের সাথে তার বোনের দেখা হয়ে গেছে, আর এর কিছুক্ষণ পর যখন র্যানের মাস্টারের সাথে শাইয়ানের দেখা হয় তখন তিনি শাইয়ানকে র্যানের কাছ থেকে দূরে থাকতে বলে, কিন্তু শাইয়ান এর জন্য মানা করে দেয় আর এরই সাথে র্যানকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার হুমকি দেয়। আর এর কিছুক্ষণ পরই আমরা জানতে পারি তিনি এখানে শাইয়ানের টেস্ট নিচ্ছিল। এরপর র্যান এক এক করে এই শহরের মধ্যে শাইয়ানকে ঘোরাতে শুরু করে, আর সবশেষে আমরা দেখেছিলাম শাইয়ানের সিস্টেমে নোটিফিকেশন চলে এসেছে যে তাদের আশেপাশেই সিস্টেম ফ্র্যাগমেন্ট আছে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে শাইয়ান ভাবছিল একটা সিস্টেম ফ্র্যাগমেন্ট, তাও এখানে। এটা কোনো ছোটখাটো প্লেস না, এটা আমাদের হান ডাইনেস্টির মধ্যে টপ 3 বুদ্ধিস্ট টেম্পলের মধ্যে একটা। তখনই র্যান বলে আজ বুদ্ধের জন্মদিন, এরই জন্য এই প্লেসের পরিদর্শনের জন্য সবাইকে, এমনকি আপনাকেও স্বাগতম। এটা শুনে শাইয়ান তার কপালে একটা ফ্লিক করে বলে, কি আমাকেও? এটা বলে তুমি এখানে কি বোঝাতে চাচ্ছ? নিশ্চয়ই তুমি এখানে আমার ইনসাল্ট করছো, তাই না? কিন্তু কোনো সমস্যা নেই, এইসব ছাড়ো আর চলো আমরা একটু এই মন্দিরের ভেতরটা ঘুরে দেখে আসি। এটা শুনে র্যান শাইয়ানকে সেই মন্দিরের ভেতরে নিয়ে যায় আর এরই সাথে এক এক করে ঘুরিয়ে দেখাতে শুরু করে। তখনই তারা এক হলের সামনে চলে আসে আর বলে এই প্লেসে বুদ্ধিস্ট কাল্টিভেটররা প্রেয়ার করে, আর এই হলের ভেতর বুদ্ধের অনেক বড় একটা মূর্তিও আছে। এরপরই তারা সেখান থেকে আরো কিছু দূর আরো একটা হলের সামনে চলে আসে যার নাম আরহাট। এই হলের ভেতর 500-এরও বেশি ডিসেবল একসাথেই বসতে পারে, আর তারা এখানে শুধু এই জন্যই আসে কারণ এই হলের ভেতর যেই শিলালিপিগুলো আছে যাতে করে তারা সেগুলোর প্র্যাকটিস করতে পারে। আর এর কিছু দূর যাওয়ার পর তারা একটা বুদ্ধের মূর্তি দেখতে পায়। তখনই র্যান বলে এই মূর্তিটা অনেক পুরনো, বলা হয় গিলিং সেক্টরের প্রতিষ্ঠাতা এই মূর্তিটা নিয়ে এসেছিল আর তিনি এই মূর্তিটাকে এখানে স্থাপন করেছে। আর এখন এটা এই পুরো প্লেসের দর্শনার্থীদের জন্য সব থেকে আকর্ষক এক স্তম্ভ। এটা বলে র্যান সেখান থেকে যেতে শুরু করে আর বলে তাহলে চলো নেক্সট আমরা আরো একটা প্লেস দেখে আসি। তাকে এভাবে তাড়াহুড়া করতে দেখে শাইয়ান বলে র্যান আমি বুঝতে পেরেছি যে এই প্লেসের মধ্যে অনেকগুলো দর্শনীয় আর মূল্যবান আইটেম আছে, তাই প্লিজ তুমি কি গুরুত্ব সহকারে এক এক করে আমাকে সবকিছুই একটু দেখাতে পারবে? আর এর জন্য আমায় মন্দিরের ভেতরগুলো একটু দেখতে হবে। এটা বলে সে সেখানে ভাবছিল আমার এখানে মন্দির দেখা নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমি তার বিহেভিয়ারে এতটুকু তো বুঝতে পেরেছি যে সে এই সব কিছুই শুধু আমাকে ডিস্টার্ব করার জন্যই ইচ্ছাকৃতভাবে করছে। তখনই র্যান বলে কি তুমি মন্দিরের ভেতরগুলো ঘুরে দেখতে চাও? কেন? আমার মনে হয় না তোমার মতো এক অসভ্য মানুষের মন্দিরের ভেতর প্রেয়ার করার কোনো প্রয়োজন আছে, কারণ এতে নিশ্চয়ই বুদ্ধার মাথা ব্যথা শুরু হয়ে যাবে। তার এইসব কথা শুনে শাইয়ান সেখানে একটু রেগে ভাবতে শুরু করে, সত্যি যদি তার মুখ থেকে এরকম উল্টোপাল্টো কথা না বের হয়ে ভালো ভালো কথা বের হতো তাহলে তার মতো মেয়ে এই পুরো ডাইনাস্টির মধ্যে আর একটাও খুঁজে পাওয়া যেত না। কিন্তু কি করার, উপরওয়ালা তো তাকে এভাবেই তৈরি করেছে। আর সেখানেই আমরা র্যানের একটা মাস্ক পরা ছবি দেখতে পাই যেখানে ক্রিয়েশন পারফেক্ট লেখা ছিল। এইসব ভেবেই শাইয়ান র্যানের হাত ধরে বলে যাই হোক আমি তোমার কাছ থেকে এরকম কিছুই আশা করেছিলাম, তাই এখন আর তোমায় আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুই দেখাতে হবে না, আমি ঘুরে ঘুরে দেখব, তোমায় শুধু আমাকে পথ দেখাতে হবে। এটা বলে সে সেখানে ভাবছিল আমি প্রথমে এটা ভেবেছিলাম যে আমি এক চান্সেই যদি সেই সিস্টেম ফ্র্যাগমেন্টের কাছে চলে যাই তাহলে এটা আমার জন্য নিশ্চয়ই কোনো ভালো কথা হবে না, কিন্তু এতক্ষণে আমরা অনেকগুলো প্লেস ঘুরে দেখে ফেলেছি, তাই এখন যদি আমি সরাসরি সেই ফ্র্যাগমেন্টের কাছে চলে যাই তাহলে আমার মনে হয় না এতে তেমন কোনো প্রবলেম হবে। আর যখনই শাইয়ান তাকে কোথাও নিয়ে যেতে শুরু করে তখনই র্যান বলে আমি বুঝতে পারছি না ভাইয়া যে তুমি এখন আমায় কোথায় নিয়ে যাচ্ছ, কিন্তু আমি তোমায় এই কথাটা আগেই বলে দিচ্ছি যে এই টেম্পলের ভেতর এমন কোনো প্লেস নেই যেই প্লেসে তুমি তোমার মনের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে। তার এইসব কথা শুনে শাইয়ান সেখানে একটু রেগে বলে চুপ, তুমি তোমার মুখ বন্ধ রাখো। আর এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই
তারা আরো একটা প্লেসে চলে এসেছে। আর সেই প্লেস দেখে শাইয়ান ভাবছিল সিস্টেম অনুসারে সেই ফ্র্যাগমেন্ট এই প্লেসের ভেতরই আছে। এটা ভেবেই সে বলে, র্যান র্যান তুমি কি আমাকে বলতে পারবে এটা কোন প্লেস? তখনই র্যান র্যান বলে, এটা এই সেক্টরের ট্রেজার হল। আর এই হলের গার্ড হিসেবে অনেক স্ট্রং দুজন কাল্টিভেটর সব সময় পাহারা দেয়। আর সব থেকে মজার বিষয় এটা যে যদি এখানে তুমি উল্টো পাল্টো কিছু করার চেষ্টা করো তাহলে তারা নিমিষের মধ্যেই তোমাকে শেষ করে দেবে। এটা শুনে শাইয়ান বলে, তোমার কি মনে হয় না মানুষ হত্যা এটা অনেক নির্মম একটা কাজ? আমি তো শুনেছিলাম বুদ্ধিস্ট কাল্টিভেটররা কখনোই কাউকে হত্যা করে না। তাহলে বলো এটা বুদ্ধিস্ট কাল্টিভেটর হিসেবে একটা খারাপ কাজ হবে না? এইসব শুনে র্যান র্যান বলে, কেন তোমার কেন এটা মনে হয়? এইসব শুনে র্যান র্যান বলে, কেন তুমি কেন এরকমটা ভাবছো? তোমার কি মনে হয় যে যদি কোনো চোর আমাদের ট্রেজার হল থেকে আমাদের মূল্যবান আইটেমগুলো চুরি করার জন্য আসে তাহলে কি তাকে আমরা এমনি এমনি ছেড়ে দেব? না, এটা তো কখনোই হতে পারে না। এটা শুনে শাইয়ান সেখানে অনেক ভয়ে ভয়ে ভাবতে শুরু করে, ধুত্তেরি এটা আবার কেমন সমস্যা? সত্যি আমার মাথায় সেই আইটেম নিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো বুদ্ধি আসেনি, নয়তো আমি এখানে অনেক বড় ফাঁসা ফেসে যেতাম। তখনই র্যান র্যান সেই হলের দরজা খুলে দেয় আর শাইয়ান পাশ থেকে উকি দিয়ে দেখতে শুরু করে আর বলে, র্যান র্যান আমি বাহির থেকেই সেই আইটেমগুলো দেখছি, এর জন্য তো তারা এখানে আমায় এসে মারবে না তাই না? এটা শুনে র্যান র্যান বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, যতক্ষণ পর্যন্ত তুমি এই হলের ভেতর প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত তারা তোমার গায়ে একটা টাচও করবে না। তখনই শাইয়ান সেই হলের ভেতর একটা বক্স দেখতে পায়, যেই বক্স গ্লো করছিল। এটা দেখে শাইয়ান মনে মনে বলে, হ্যাঁ ঠিক একই ফিলিংস যেরকমটা আমি আগেও ফিল করেছিলাম। নিশ্চয়ই এই বক্স অথবা এই বক্সের ভেতরের আইটেমটাই সিস্টেমের ফ্র্যাগমেন্ট হবে। তখনই শাইয়ান বলে, রেন রেন তুমি কি আমায় বলতে পারবে এই হলের মাঝখানে যেই বক্সটা রাখা আছে সেই বক্সের ভেতর কি আছে? এটা শুনে র্যান র্যান বলে, এই বক্সের ভেতর অনেক পুরনো ধ্বংসাবশেষের একটা টুকরো আছে, আর এই টুকরো গিলিং টেম্পলের। আর এই টুকরোটা এত বেশি প্রিশিয়াস এই জন্য কারণ এই টুকরোটা ধরার সাথে সাথেই এই হলের অ্যানসেস্টারদের সাথে যোগাযোগ করা যায়। কিন্তু এটা তখনই সম্ভব যখন কেউ বুদ্ধিস্ট কাল্টিভেটর হবে, নয়তো এটা তার জন্য অকেজো। এটা শুনে শাইয়ান সেখানে আগ্রহের সাথে বলে, ও এই কথা। তার এরকম বিহেভিয়ার দেখে র্যান র্যান বলে, সত্যি আমি কখনোই এটা ভাবিনি যে আমার অকেজো ভাই এত পুরনো এক আইটেমের প্রতি এত বেশি আগ্রহী হবে। তার এই কথা শুনে শাইয়ান সেখানে অনেক বেশি রেগে তার গাল টানতে শুরু করে আর বলে, র্যান র্যান তুমি কি কখনোই কার সাথে ঠিক করে কথা বলতে পারো না? এটা শুনে র্যান র্যান বলে, আমি ততক্ষণ পর্যন্ত কারোর সাথে ঠিক করে কথা বলি না যতক্ষণ পর্যন্ত আমার সামনে থাকা পার্সন সেই কাজের জন্য সক্ষম হয় না। তাই যতক্ষণ পর্যন্ত তুমি ভেতরে যেতে পারবে না ততক্ষণ পর্যন্ত আমি এভাবেই তোমার পায়ে পা রেখে কথা বলবো। এইসব শুনে শাইয়ান তার গাল ছেড়ে দেয়। তখনই র্যান র্যান বলে, যদি সত্যি তুমি এই আইটেমের প্রতি এতটাই আগ্রহী হও তাহলে এটা প্রমাণ হয়ে যাবে যে তুমি কোনো নির্বোধ বর্বর নও। তার এসব কথা শুনে শাইয়ান সেখানে তার মুখ ফুলিয়ে বলে, তোমার এখানে যা ইচ্ছা তাই বলো, আমি এখন আর তোমার কোনো কথাই কান দেব না। তখনই র্যান র্যান শাইয়ানকে ধরে উজ্জ্বল চোখের সাথে বলে, ভাইয়া যদি তুমি মৌকিন সেক্ট ছেড়ে গুইলিন টেম্পলে জয়েন হয়ে যাও তাহলে কেমন হবে? তোমার এই বিষয়ে টেনশন করার কোনো দরকার নেই। গুইলিন টেম্পলের লিডারের সাথে আমার মাস্টারের অনেক ভালো সম্পর্ক, ওনার শুধু এক সুপারিশেই তোমাকে তারা নিজেদের সেক্টে নিয়ে নেবে। এরকমটা হলে তুমিও সেই রেয়ার আইটেমটা নিজের চোখে দেখতে পারবে, এমনকি ধরতেও পারবে। আর তারা এই আইটেমটা সবগুলো ডিসাইপলের জন্য একবার করে দেখার আর ধরার সুযোগ করে দেয়, কারণ এই আইটেমের সাহায্যে তারা নিজেদের ডিসাইপলদের ট্যালেন্ট ডিসাইড করে। এটা শুনে শাইয়ান বলে, র্যান র্যান তুমি আমায় এটা বলো যে এখন কি আমি তোমার প্রতি কৃতজ্ঞ হব যে তুমি এখন আর আমায় তোমার মতো সন্ন্যাসী হতে বলছো না? এটা শুনে র্যান র্যান বলে, তোমায় আমরা সব সময় এর জন্য স্বাগতম জানাবো, যে কোনো সময় তুমি চলে আসতে পারবে। এটা শুনে শাইয়ান মাথায় হাত দিয়ে বলে, হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি আমায় এই সম্পর্কে আরো একটু ডিটেলসে বলো যে আর কি কি করলে এই আইটেমটা আমি নিজের হাতে দেখতে পারবো। এটা শুনে র্যান র্যান বলে, বুদ্ধের জন্মদিন 3 দিনে বিভক্ত। প্রথম দিন ফ্যাংশনের কাল্টিভেশনের কিছু তালিম হবে, দ্বিতীয় দিন সেই শিক্ষা রিলেটেড কিছু তর্ক বিতর্ক হবে,
আর তৃতীয় দিন সেই সব কিছুর বিচার হবে। ফ্যাংশন বেশিরভাগই বুদ্ধিস্ট কাল্টিভেটররা অনুশীলন করে, তাই আমি এই সম্পর্কে বেশি ডিটেলসে কিছুই বলতে চাই না। আমি নিশ্চিত এই সম্পর্কে তোমার ভালোই ধারণা আছে। আর এই বিতর্ক প্রতিযোগিতার মধ্যে তারা ভিন্ন ভিন্ন সেক্টরের শিক্ষাকে একে অপরের সাথে কম্পেয়ার করে, আর এরই সাথে যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সেগুলো সংশোধন করার চেষ্টা করে। এইসব শুনে সাইয়ান ভাবছিল, ও এর মানে তারা এভাবে কাজ করে। এই প্রতিযোগিতার মধ্যে কিলিং টেম্পল, জিনজাই টেম্পল আর লিয়ানতাও টেম্পল অংশগ্রহণ করে। আর এই প্রতিযোগিতার মধ্যে যে জিতে যায় তাকে সেই হোলি রিলিকের সাথে 7 দিন প্রশিক্ষণ নেওয়ার সুযোগ দেওয়া হয়। সচরাচর সবাই এর জন্যই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আর যদি তারা হেরেও যায় এরপরও তারা এর পরের বছর আবার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে, কারণ এই প্রতিযোগিতার মাধ্যমে ডিসেবলরা অনেক নতুন নতুন জিনিস শিখতে পারে। আর নিচেই আমরা সেই মংদেরকে ফ্লেক্স করতে দেখতে পাই, যেখানে তারা একে অপরের সাথে বডির প্রতিযোগিতা করছে। তখনই র্যান বলে, এই প্রতিযোগিতার মধ্যে এরকম একটা গ্রুপ অংশগ্রহণ করে যাদেরকে রাইটিয়াস আর ইভিল এই দুটোর একটা সেক্টের মধ্যেও ফেলা হয় না। যদিও তারা মং, কিন্তু তারা ইভিল মং। তাদেরকে এই প্রতিযোগিতায় এই জন্যই অংশগ্রহণ করতে দেওয়া হয় কারণ তারা মং, কিন্তু এখানে তাদের জন্য একটা সীমাবদ্ধতা আছে যে তারা শুধু বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। এর কারণ তারা একটু এদিক থেকে ওদিক হলেই লড়াইয়ের মধ্যে চলে আসে, আর সেখানেই আমরা মং ভার্সেস মং দেখতে পাই। এইসব শুনে সাইয়ান ভাবছিল, সত্যি আমি তো এই সম্পর্কে কিছুই জানতাম না, কিন্তু আমি তার কথায় এতটুকু তো বুঝতে পেরেছি যে তাদের মধ্যেই ইভিল মংও আছে। আর তারা তাদের সম্পর্কে জানা সত্ত্বেও না জানে কেন তাদেরকে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ দেয়। যদি আমাদের ইভিল সেক্টগুলোর মধ্যে এরকম কোনো কিছু হতো তাহলে তারা তাদেরকে পার্টিসিপেট করার সাথে সাথেই মেরে ফেলতো। এতেই বোঝা যাচ্ছে যে মংরা সত্যিই অনেক দয়ালু হয়। তখনই র্যান বলে, ভাইয়া আমি এখনো অতটা স্ট্রং হইনি যে আমি সেই র্যালিক তোমার জন্য চুরি করে নিয়ে আসতে পারবো, কিন্তু তুমি টেনশন করো না, 2 বছরের মধ্যেই আমি অতটা তো স্ট্রং হয়েই যাব যার সাহায্যে খুব সহজেই এই কম্পিটিশনে জিতে তোমার জন্য সেই র্যালিক নিয়ে আসবো। তার এই কথা শুনে সাইয়ান অনেক বেশি শক হয়ে যায়, আর এরই সাথে সে সেখানে হাসতে হাসতে বলে, ঠিক আছে তুমি এই কথাটা কিন্তু ভুলে যেও না, কিন্তু একটা কথা মাথায় রেখো যে যখন সেই র্যালিক আমার কাছে চলে আসবে তখন যদি তুমি আমার সামনে এর জন্য ভিক্ষেও চাও এরপরও আমি তোমায় সেই র্যালিক ফিরিয়ে দেব না। এটা বলে সে সেখানে ভাবছিল, সত্যি আমি জানতাম না আমার বোনের মুখ থেকে এত মধুর কথাও বের হতে পারে। তখনই র্যান বলে, আমি যদি সেই র্যালিক তোমাকে এনে দিয়ে দেই তাহলে আমার মনে হয় তোমার মনোকামনা পূরণ হয়ে যাবে, আর এরই সাথে তুমি আর কখনোই কোনো মেয়েদের দিকে খারাপ নজরে তাকাবে না, এতে করে সত্যি তোমার মঙ্গল হবে। আর এরই সাথে আমি আমার মাস্টারের কাছে তোমার জন্য এক বাঁধন সিলিং চেন চাইবো, যাতে করে তুমি পেছন থেকেও নিরাপদ থাকতে পারো। এটা শুনে সাইয়ান সেখানে অনেক বেশি রেগে যায়, আর এরই সাথে সে বলে, ইউ লিটল ব্রেড, তুমি এইসব কি আলতু ফালতু কথা বলছো? তুমি একটু তোমাদের লাইব্রেরিতে চেক করে দেখো, যদি এরকম কোনো বই থেকে থাকে যার সাহায্যে মানুষ নিজের মুখ থেকে বের হওয়া ভাষা সঠিক করতে পারে তাহলে তোমায় বেশি করে সেই স্কিলের প্র্যাকটিস করতে হবে। তখনই সিন রাতে শিফট হয়, যেখানে সাইয়ান বলছিল সত্যি তার এইসব কথাবার্তার জন্যই একদিন তাকে এই সেক্টর থেকে লাথি দিয়ে বের করে দেওয়া হবে। তখনই তার খবরের কথা মনে পড়ে আর বলে, নিশ্চয়ই এখন আমার এখানে কিউনারকে ডেকে আনার সময় হয়ে গেছে। আর এর পরের মোমেন্টেই আমরা সাইয়ানের সামনে কিউনারকে দেখতে পাই। এখানে তার অবস্থা অনেক বেশি খারাপ ছিল, সে পরপর বমি করছিল। তার এই অবস্থা দেখে সাইয়ানও টেনশনে পড়ে যায় আর বলে, কি হলো কিউনার, তুমি কি ঠিক আছো? এটা শুনে কিউনার ভাঙা গলায় বলে, মাস্টার বাহিরে তারা সবাই না জানে কি আজে বাজে মন্ত্র জপছে, যার জন্য আমার মাথায় অনেক বেশি ব্যথা হচ্ছে। এটা শুনে সাইয়ান বলে, ও এই কথা, হ্যাঁ এটা তো হওয়ারই ছিল, কারণ এই সময় আমরা এক বুদ্ধিস্ট টেম্পলের ভেতর আছি, আর নিশ্চয়ই তাদের পড়া যে পাঠগুলো আছে সেগুলো ভূতদের জন্য পেনফুল হয়, নিশ্চয়ই এরই জন্য তোমার সাথে এরকমটা হচ্ছে। তখনই সাইয়ান সেখানে একটা বই বের করে। এটা দেখে কিউনার বলে, কি হলো মাস্টার, আপনি হঠাৎ করে সেই মঙের ছদ্মবেশের বইটা কেন বের করেছেন?
এটা শুনে সাইয়ান বলে, এর কারণ গিলিং টেম্পলের ভেতর এরকম কিছু আছে যেটা আমি চাই, এরই জন্য আমার সেই মঙের রূপ ধারণ করতেই হবে। এতে করে নিশ্চয়ই আমি সেই আইটেমের কাছে যেতে পারবো, অথবা সেই আইটেম সম্পর্কে কোন না কোনো ক্লু তো খুঁজে বের করতেই পারবো। এইসব শুনে কিউনার সেখান থেকে ওরা শুরু করে আর বলে, মাস্টার এখানে আপনার একটুও কষ্ট করতে হবে না, আপনার সেই কাজ আমি করে দেব। এটা বলেই সে সেখান থেকে উড়ে যেতে শুরু করে, কিন্তু কিছু দূর যেতেই সে আবার নিচে পড়তে শুরু করে। কিন্তু সময় থাকতেই সাইয়ান তাকে ক্যাচ করে ফেলে আর বলে, কিউনার না, তোমায় এখন আর এইসব বিষয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। তোমার কি মনে হয় তুমি যদি এখানে আমায় সাহায্য না করো তাহলে কি আমি তোমায় আমার কাছ থেকে দূরে ঠেলে দেব? না, এরকমটা কখনোই হবে না। তুমি শুধু চুপচাপ আমার সাথেই থেকো, যা করার আমি করব। এইসব শুনে কিউনার সেখানে একটু স্যাড হয়ে বলে, সত্যি মাস্টার, আমি কোনো কাজেরই না। তখনই সাইয়ান সেই মঙের বইটা বের করে, যেই মঙের ফেস মাস্ক সে 1000 ফেসের কাছ থেকে পেয়েছিল, আর এই রিসাদে সে সেই বই পড়তে শুরু করে। তখনই সিন এর পর দিন শিফট হয়, আর আজই সেই দিন যেই দিন সেই বিতর্ক প্রতিযোগিতা হবে। তখনই আমরা সেই সিটির এক গলিতে ভিন্ন ভিন্ন দুই ফ্র্যাকশনের মংদেরকে দেখতে পাই, যেখানে তারা একে অপরের সামনে দাঁড়িয়েছিল। তখনই আমরা দেখতে পাই সেখানে র্যানের মাস্টার ভিন্ন ফ্র্যাকশনের লিডারকে বলছে, সত্যি অনেক বছর পর আবার আমাদের দেখা হলো, তাই না? এটা শুনে সামনে থাকা সেই ভিন্ন ফ্র্যাকশনের লিডার বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, অনেক সময় পর আবার আজ আমাদের দেখা হচ্ছে। আর আমি তো এটাও শুনেছি যে তুমি তোমার জন্য একটা নতুন ডিসেবলকে সিলেক্ট করেছো, আর সেই ডিসেবল অনেক বেশি ট্যালেন্টেড। এটা শুনে র্যানের মাস্টার বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ যে আমি আমার জন্য একটা ডিসেবল চুজ করেছি যার ভেতরও একটু ট্যালেন্ট আছে, কিন্তু এখনো সে শুধু এক সন্ন্যাসী হওয়ার জন্যই প্র্যাকটিস করছে। কিন্তু তোমার ডিসেবল শিদাউন, সে তো অনেক বেশি ট্যালেন্টেড, তার সামনে এখনো সে কিছুই না, কারণ সে এত অল্প সময়েই ইনার ট্রায়ালে চলে গেছে। সত্যি এটা প্রশংসার যোগ্য। এটা শুনে সেখানে শিদাউনের মাস্টার বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, আর এরকমটা শুধু সে দুটো কারণেই করতে পেরেছে। একে তো সে অনেক বেশি ট্যালেন্টেড, আর দ্বিতীয়ত আমাদের ফ্র্যাকশনের মধ্যে যেই জ্ঞান আরোহণ করানো হয় সেটা সত্যিই অনেক বেশি অ্যামেজিং। তাই আমার মতে তোমাদেরকেও আমাদের সাথে মার্জ হয়ে যাওয়া দরকার, এতে করে শুধু আমাদেরই না তোমাদেরও অনেক ফায়দা হবে। এটা শুনে র্যানের মাস্টার বলে, সত্যিই অনেক দেরি হয়ে গেছে, চলো আমরা দ্রুত গিলিং মন্দিরে চলে যাই। তখনই সামনে থেকে তিনি বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ। আর যখনই তারা সেখান থেকে যেতে শুরু করে তখনই র্যানের মাস্টার র্যানকে জিজ্ঞেস করে, কি হলো, তুমি এত মনমরা হয়ে আছো কেন? এটা শুনে র্যান বলে, মাস্টার আমি এখানে আসার আগে আমার ভাইকে এটা বলে আসিনি যে আমি আজ আপনাদের সাথেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। এরই জন্য নিশ্চয়ই সে কিছু সময় পরই আমাকে আশেপাশে খুঁজে বেড়াবে। এটা শুনে তার মাস্টার বলে, না আমার মনে হয় না সে এরকম কিছু করবে, কারণ যদি সে সত্যি আজ এইখানে থাকতো তাহলে সে নিশ্চয়ই হইচই করে বেড়াতো। আমার তো মনে হচ্ছে সে এখান থেকে চলে গেছে, তাই আমার মতে তোমায় এখন আর আশেপাশে মনোযোগ দেওয়ার কোনো দরকার নেই। তুমি শুধু আমি তোমায় যেটা শেখাচ্ছি সেটার উপরই ফোকাস করো। এইসব শুনে র্যানও সেখানে বো করে বলে, হ্যাঁ মাস্টার আমি বুঝতে পেরেছি। তখনই তিনি বলে যে যদি সত্যি সে তোমার পরোয়া করত তাহলে নিশ্চয়ই সে আজ এভাবে তোমায় একা ছেড়ে দিত না। এরই জন্য তোমায় আমি আজ এটা আবার বলে দিচ্ছি যে ম্যাজিক্যাল ডিগনিফাইড প্রিন্স এর মানে তোমার বড় ভাই সাইয়ান, সে কোনো সুবিধার পাত্র না, সে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। তাই আমার মতে তোমায় তার উপর ফোকাস না করে নিজের কাল্টিভেশনের উপরই ফোকাস করা দরকার, এতে করে তোমারই মঙ্গল হবে। তার মাস্টার এইসব কথা শুনে র্যান সেখানে আর কোনো কথাই বলতে পারে না। তখনই কেউ বলে, দ্য ম্যাজিক্যাল ডিগনিফাইড প্রিন্স, তিনি এক ইভিল সেক্টর মেম্বার, এরই জন্য ওনাকে তো ইভিল সেক্টর চাল চলন ফলো করতেই হবে। কিন্তু এর মানে এই না যে তিনি কোনো খারাপ পার্সন। আমার দেখা মতো সত্যি তিনি অনেক ভালো একজন পার্সন। ওনাকে আমি যতটুকু জেনেছি ওনার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে। তাই আমার মতে আপনি ওনার সম্পর্কে একটু বেশি ভাবছেন। এইসব শুনে র্যান অনেক বেশি শক হয়ে সেই দিকে তাকায়। তখনই শিদাউন বলে, হ্যাঁ আমি এইসব কিছু শুধু এই জন্যই বলতে পারছি কারণ আমি কিছু সময় আগেই
তার সাথে অনেকটা সময় কাটিয়েছি, আর সেই সময়ের মধ্যেই আমি তার সম্পর্কে এতটুকু তো জানতে পেরেছি। এইসব শুনে র্যান র্যান সেখানে অনেক বেশি খুশি হয়ে বলে, কি আপনার কি সত্যি আমার বড় ভাইয়ের সাথে আগেও দেখা হয়েছিল, আর আপনি কি তাকে চেনেন? এটা শুনে সিদাউনও একটু শক হয়ে বলে, কি তোমার বড় ভাই? এর মানে তুমি সাইয়ানের ছোট বোন? সত্যি আমি তো বিশ্বাসই করতে পারছি না। এটা শুনে র্যান র্যান বলে, মিস আপনি কি আমার বড় ভাই সম্পর্কে আমায় আরো কিছু বলতে পারবেন? তখনই সামনে থেকে সিদাউন বলে, হ্যাঁ অবশ্যই, দ্য ম্যাজিক্যাল ডিগনিফাইড প্রিন্স তিনি সত্যি অনেক বেশি অ্যামেজিং। যদিও উনি ইভিল সেক্টর মেম্বার, এরপরও সত্যি তিনি অনেক বেশি অ্যামেজিং। তিনি যতটা অ্যামেজিং ততটাই আকর্ষণীয়। এরপর তিনি সেখানে এক এক করে তাদের সেই জার্নি সম্পর্কে বলতে শুরু করে, যে কিভাবে সেই সিটিতে তাদের মধ্যে ওর রিলেটেড একটা দ্বন্দ্ব হয়েছিল, আর সেখানে তাদের মধ্যে কিভাবে মোকাবেলা হয়েছিল। আর তারা যখন এইসব বিষয়ে কথা বলছিল তখনই দূর থেকে সিদাউনের মাস্টার বলে, হেই তোমার কি মনে হয় না যে তোমায় তাকে এই বিষয়ে বাধা দেওয়া দরকার? কারণ সাইয়ান একটা ইভিল সেক্টর মেম্বার, যদি সে তার সম্পর্কে এভাবেই এতটা আগ্রহী হয়ে থাকে তাহলে কি তোমার মনে হয় না এতে তার কাল্টিভেশনের ব্যাঘাত ঘটবে? এইসব শুনে র্যান র্যানের মাস্টার বলে, না আমার মনে হয় না এরকম কিছু হবে, কারণ আমি যদি তাকে ফোর্সফুলি এরকম কিছু করতে মানা করি তাহলে নিশ্চয়ই সে আমার বিরুদ্ধে চলে যাবে, আর এমনিতেও যদি তার ভেতর জ্ঞানবোধ থেকে থাকে তাহলে নিশ্চয়ই সেই সব কিছু শিখে একদিন না একদিন এক সফল সন্ন্যাসী হবেই। আর এর পরের সিনেই আমরা দেখতে পাই তারা সবাইকে জড়ো করার জন্য ড্রাম বাজাতে শুরু করেছে, আর এর কিছুক্ষণের মধ্যেই সেখানে মংদের অনেক বড় একটা লাইন লেগে যায়। সেই সবগুলো মং এই সময় বুদ্ধের অনেক বড় এক মূর্তির সামনে দাঁড়িয়েছিল। তখনই আমরা দেখতে পাই সেই মূর্তির যেই হাত খোলা ছিল সেই হাতের 3 আঙুলে 3 জন বসেছিল। তখনই তাদের মধ্যে যে সব থেকে বড় আঙুলের মধ্যে ছিল সেখানে তার অরা রিলিজ করে, যার জন্য সেই পুরো প্লেসই গ্লো করতে শুরু করে দেয়। তখনই তিনি বলে, কাচের পুঁতির মতো পরিষ্কার, চাঁদের মতো উজ্জ্বল, এভাবেই তোমাদের সবার ভেতরে জ্ঞান বৃদ্ধি পাক, আর তোমরা তোমাদের চোখে বুদ্ধার আবতারকে স্বর্ণ চমকে দেখতে পাও। ওনার এইসব ভাষণ শুনে সেখানের মংরা বলতে শুরু করে, দেখেছো আজ এখানে আমাদের ক্লাস শুরু হতে চলেছে। তখনই আমরা সেই মংদের ভিড়ের মধ্যেই সিদাউন আর র্যান র্যানকেও দেখতে পাই। তখনই সেই ওল্ড মং বলে, আজ এখানে বুদ্ধের এই মূর্তির উপস্থিতিতে জোরো বাতাসও আমাদেরকে স্বাগতম জানানোর জন্য এসেছে, সত্যি এটা অনেক শুভ চিহ্ন। তখনই সেখানে তিনি চোখ খুলে বলে, আমি এখানে আপনাদের সবাইকে ভিন্ন হওয়ার জন্য অনুরোধ করছি। তখনই সেই মংদের পেছন থেকে কেউ বলে, ব্যানারগুলো নড়ছে না, বাতাসও বইছে না, তোমার হৃদয় মায়াতে আচ্ছন্ন, এটা কেবল মাত্রই বিভ্রান্ত। এইসব শুনে তারা সবাই পেছনের দিকে তাকিয়ে বলতে শুরু করে, সে কে আর সে কোন ফ্র্যাকশনের মেম্বার? আর পাশ থেকে আরো একজন বলে, সে শুধু দেরিতেই আসেনি, সে এখানে গুরুদের সম্পর্কেও খারাপ কথা বলার সাহস করেছে। তখনই আমরা সেই মংয়ের চেহারা দেখতে পাই, সে সেখানে এক ইসমাইলের সাথে বলে, কি গুরু? চেহারা দেখে বোকা বানাবেন না। আর তার এই কথার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। অনেকদিন পর এখানে আপনাদের কাছে আমার একটা কোশ্চেন আছে, আপনারা কি বলতে পারবেন যে এই মং আসলে কে? ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।